আমরা সারা দেশের মানুষই আসলে 2টা দিন আমরা ট্রমার মধ্যে আছি। ইনফ্যাক্ট আমি নিজেও গত 2 রাত ঘুমাতে পারিনি। মাইলস্টোন স্কুলে যেই যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয়, সেই যুদ্ধ বিমান বিধ্বস্ত নিয়ে ইতিমধ্যে আমি কথা বলেছি। আপনাদের অনেকেই হয়তো আমার সেই কথাগুলো শুনেছেন। আসলে সেই পরশু রাতে, গত রাতে নির্ঘুম একটা সময় পার করেছি। আর ফেসবুকে যেমন ঢুকলেই হচ্ছে যেটা বলা যায় যে এত মন খারাপ করা পোস্ট, ভিডিও, সেই জায়গাগুলোতে ফেসবুকে প্রথমত ঢুকতে ইচ্ছা করে না, কষ্ট হয়। আবার না ঢুকেও পারি না, কারণ সবশেষ খবর জানার জন্যে আসলে ফেসবুকে যেতেই হচ্ছে, কারণ আমাদের গণমাধ্যমে তথ্যগুলো পাচ্ছি না। একজন গণমাধ্যম কর্মী হিসেবে আসলে কিছু বলার নেই, কেন এই তথ্যগুলো গণমাধ্যমে পাচ্ছি না। সেগুলো যে জানি না তা না, সেগুলো জানি। তো সেগুলো নিয়ে তো আসলে কথা বলে লাভ নেই। সামাজিক যোগাযোগ মাধ্যম কখনোই সংবাদ মাধ্যম না, গণমাধ্যম না। সামাজিক যোগাযোগ মাধ্যম যার যার মত প্রকাশের একটা জায়গা। তার মধ্যে সত্য থাকবে, অসত্য থাকবে, কল্পনা থাকবে, স্বপ্ন থাকবে। যে যার ভাবনার জায়গা থেকেই লিখবেন, এটাই স্বাভাবিক। তারপর মাইলস্টোনের ঘটনাগুলো, পরশুদিনের দুর্ঘটনা, ফুলের মতো শিশুদের কষ্ট, হাহাকার, মৃত্যু, স্বজনদের হাহাকার, আহাজারি, এগুলো ফেসবুক থেকেই পাওয়া। আবার পরশু দিবাগত রাতেই 1টার পরে আবার কিছু লাইভ দেখলাম স্কুলের শিক্ষার্থীদের হোস্টেল থেকে করা লাইভ ভিডিও, যেখানে রাত 8:30টার সময় উদ্ধার তৎপরতা বন্ধ করে দেওয়ার পর রাত 10টার পরে আবার একটি লাশ পাওয়া গেল। মধ্যরাতে আবার ক্যাম্পাসে অ্যাম্বুলেন্স আসলো, শিক্ষার্থীরা ঘর থেকে বেরিয়ে এলো। এগুলো নানান ধরনের ঘটনা। এখনো অনেককে খুঁজে পাওয়া যাচ্ছে না, আহত নিহতর তালিকায় নাই, হাসপাতালে নাই, উদ্ধার তৎপরতা বন্ধ হয়ে গেছে, সমাপ্তি ঘোষণা করা হয়েছে আনুষ্ঠানিকভাবে, কিন্তু এখনো অনেক শিশু নিখোঁজ আছে। এরা আসলে কোথায়? গতকালকে রাতে, আজকে সকালে, দুপুরে, বিকেলে, নানান সময়ে আরো কিছু শিশু, আরেকজন শিক্ষক, তাদের মৃত্যুর খবর আমরা পেয়েছি, তাদের স্বজনরা জানিয়েছে, কিন্তু এখনো আমরা অফিসিয়ালি মৃত্যুর তালিকা দেখিনি। হয়তো আরো কয়েকদিন পর দেখলেও দেখতে পারি। যুদ্ধ বিমানের প্রশিক্ষণার্থী পাইলট, তাকে নিয়েও নানান কথা শোনা যাচ্ছে। তার টেলিভিশনে যখন তার জানাজা লাইভ দেখানো হচ্ছে, তারও পরে আবার তার বন্ধু বলছে পাইলট বেঁচে আছে। কোনটা যে আসলে সত্যি, কোনটা মিথ্যা, কোনটা গুজব, বোঝা আসলে মুশকিল। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে যেভাবে ছবিও সামনে আসছে, কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা বোঝাও মুশকিল।
শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে, তাদের উপর হামলা হয়েছে, সেই হামলার পক্ষে বিপক্ষেও আজকে নানান ধরনের কথাবার্তা শোনা যায়। আমি অনুরোধ করব একজন পিতা হিসেবে, একজন অভিভাবক হিসেবে, যে এই যে বাচ্চারা জীবন দিল বিনা কারণে, কার ভুল কার অপরাধ আমি সে আলোচনায় যেতে চাই না। আমি শুধু বলবো যে এই শিশুদের মৃত্যুকে নিয়ে প্লিজ রাজনীতি করবেন না। রাজনীতি করবেন নাই নিষ্পাপ শিশুগুলোকে নিয়ে, তাদের মৃত্যু নিয়ে, তাদের মৃত্যুর সাথে পাঞ্জা লড়া নিয়ে। বন্ধ করেন এই রাজনীতি। আজকে আসলে বেশ কিছুক্ষণ আগে যখন এই যে বাচ্চাদেরকে নিয়ে যে রাজনীতি হচ্ছে, আরেকজন শিক্ষিকা তিনিও বাচ্চাদেরকে রক্ষা করতে গিয়ে, স্কুলের এই সন্তানগুলোকে রক্ষা করতে গিয়ে জীবন দিল। সবকিছু মিলে মনটা খারাপই ছিল। এবং এই যে যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা, তা আমার কিছুক্ষণ আগে মনে পড়ছিল যে এই বিমান দুর্ঘটনা বা হেলিকপ্টার সেনাবাহিনীর, এগুলো আমার কিছু স্মৃতি আছে। এর কিছু কিছু কথা আমি আপনাদের সাথে আগে শেয়ার করেছিলাম কঙ্গো, উগান্ডা, এই সমস্ত ইস্যুতে, যে আমার সেই ভ্রমণ, পেশাগত দায়িত্ব পালন, সেই জায়গাগুলোতে আজকে মনে পড়ছিল যে আজকে হয়তো এই দিনটি আমাকে আমার দেখা লাগতো না, দেখতে হতো না আমাকে, যদি 2004 সালে যে ঘটনাগুলো ঘটেছিল আমার জীবনে তার কোনো একটি ঘটতো। আমার মনে আছে যে 2004 সালের এটা সম্ভবত আগস্টের 5 কি 6 তারিখের দিকের কথা। এটা স্বর্ণখনি দেখতে গিয়েছিলাম আমরা। এটা ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোর বুনিয়া নামক একটি জায়গায় আমি তখন ছিলাম, আর্মি ক্যাম্পে। তার থেকে বেশ খানিকটা দূরে বুনিয়া এয়ারফোর্স বেস হচ্ছে। আমরা যাই সকালবেলা, হেলিকপ্টারে করে আমাদেরকে নিয়ে যাওয়া হলো স্বর্ণখনি দেখানোর জন্য, যেই স্বর্ণখনিটা মিলিশিয়াদের দখলে ছিল। হেলিকপ্টারে করে আমরা খনির উপরে গেলাম। এক ধরনের উত্তেজনা কাজ করছে যে গোল্ড মাইন সরাসরি নিজের চোখে দেখব, খনি থেকে স্বর্ণ উঠছে দেখব। কিন্তু পরে যখন কাছাকাছি গেলাম, আমাদেরকে তখন জানানো হলো, বিশেষ করে ক্যাপ্টেন শহীদ, এয়ারফোর্সের ক্যাপ্টেন শহীদ জানালো যে আমরা আসলে সরাসরি খনিতে যেতে পারবো না, আমরা উপর থেকে দেখব, জাস্ট বার্ডস আই ভিউ। এবং আমরা উপর থেকে দেখছিলাম, আমাদেরকে বাইনোকুলার দেওয়া হলো, বাইনোকুলারে স্বর্ণখনি দেখছিলাম। সেই সময় নিচ থেকে রাইফেলের গুলি, বেশ কয়েক হাজার ফুট উপরে ছিলাম, বলা যায় রাইফেলের রেঞ্জের বাইরেই ছিলাম। তারপরও আমাদের যিনি পাইলট ছিলেন, তিনি বাংলাদেশ এয়ারফোর্সের একজন পাইলট, তিনি আমাদেরকে আরও উপরে নিয়ে যান। আবার যখন এই গুলির শব্দগুলো আমরা পাচ্ছিলাম না, তখন আবার একটু নিচে নামছি, আবার নিচে নেমে একটু আরেকটু ভালো করে দেখছি, আবার হয়তো আবার গুলি হচ্ছে, আমরা আবার হয়তো কয়েকশো ফিট উপরে উঠে যাচ্ছি। যে কোনো একটা গুলি তো হেলিকপ্টারে লাগতেই পারতো, যদিও আমাদের পাইলট সাবধান ছিলেন, সচেতন ছিলেন। তিনি সবসময় রেঞ্জেরও অনেকটা বাইরে নিয়েই আমাদেরকে ফ্লাই করেছেন এবং আমরা ওইভাবে দেখেছি। কিন্তু বলছি যে দুর্ঘটনা তো দুর্ঘটনাই। আমরা কেউ কি জানতাম মাইলস্টোনে
এইভাবে বিমান বিধ্বস্ত হয়ে পড়বে আমরা জানতাম না। নিছক দুর্ঘটনা ছিল, কিন্তু এই দুর্ঘটনায় অসংখ্য প্রাণ ঝরে গেল। ব্যক্তিগতভাবে আমি শিশু সংগঠন খেলাঘরের সাথে অনেক দিন সরাসরি জড়িত ছিলাম। খেলাঘরের একটা স্লোগান আছে, আজকের খেলাঘর আগামী দিনের বাংলাদেশ, আজকের শিশু আগামী দিনের বাংলাদেশ। এই শিশুরাই তো একসময় বড় হয়ে দেশে চিকিৎসক হতেন, প্রকৌশলী হতেন, সাংবাদিক হতেন, আইনজীবী হতেন, বিজ্ঞানী হতেন, সশস্ত্র বাহিনীতে যুক্ত হতেন, নানানজন নানান জায়গায় ছড়িয়ে পড়ে দেশকে আরো এগিয়ে নেওয়ার চেষ্টা করতেন। এই শিশুগুলো, এই ফুলগুলো, ফুল বলবো না আমি, ফুলের কলি, এই ফুলের কলিগুলো ঝরে পড়েছে। তো সেই জায়গা থেকে আজকে মানে এভাবেই বলতে হচ্ছে যে আমাদের এই শিশুরা বেঁচে থাকলে হয়তো অনেক কিছু হতো। বাংলাদেশি ইতিবাচক পরিবর্তনের ক্ষেত্রে হয়তো ভালো ভূমিকা রাখতে পারতো। বিশ্ব দরবারে হয়তো বাংলাদেশকে নতুন মাত্রায়, নতুন উচ্চতায় নিয়ে যেতে পারতো, পরিচিত করতে পারতো। যা পারতো, এখন তো আসলে সেই সুযোগ নেই। তা আমি সেই কঙ্গোর সিটির কথা বলছিলাম, যে কঙ্গো থেকে যখন ফিরে আসি, এটি ছিল 2004-এর আগস্টের 11 তারিখ। 11 তারিখ সকালবেলা বুনিয়া এয়ারপোর্ট থেকে চলে আসি উগান্ডার এনটিপি এয়ারপোর্টে। কারণ সরাসরি বুনিয়া থেকে বাংলাদেশে আসার সুযোগ ছিল না এই কারণেই যে গৃহযুদ্ধের কারণে যেটি হয়েছিল, যে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশনের নিয়ম অনুযায়ী যে বুনিয়া এয়ারপোর্টটির আন্তর্জাতিক যেই সুবিধা বা আন্তর্জাতিক এয়ারপোর্টের মর্যাদার জায়গা ছিল না বুনিয়া এয়ারপোর্টে। সেই কারণে বুনিয়া এয়ারপোর্ট থেকে আমাদের ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত মানে আসার কোনো স্কোপ নাই। তখন যেটা হয়েছে, আমরা যাওয়ার সময় ওইভাবেই গিয়েছিলাম, পাশের একদম উগান্ডার বর্ডার এরিয়ায়, উগান্ডা কঙ্গো বর্ডার এরিয়ায় এনটিবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আমরা তার মধ্য দিয়ে আসি। তা এর মধ্যে আমি আপনাদেরকে এর আগে অন্য একটি কন্টেন্টে বলেছিলাম যে এনটিপি এয়ারপোর্ট থেকে আমরা কাম্পালা গিয়েছিলাম, কাম্পালা থেকে নীল নদের উৎসমুখ যে জায়গাটি জিঞ্জা, সেখানে গিয়েছিলাম। সেই গল্প আমি আরেকদিন করেছিলাম। বিশেষ করে আমাদের এখানে যখন একটা তাল গাছ কেটে শত শত বাবুই পাখির ছানা মেরে ফেলা হলো, সেই সময় আমি জিঞ্জার সেই অভিজ্ঞতা বলেছিলাম, উগান্ডার সেই অভিজ্ঞতা বলেছিলাম, যে ওরা এখনো মানে আজ থেকে 21 বছর আগেও ওরা আমাদের চেয়ে কত সভ্য ছিল, অথচ আমরা আফ্রিকানদের অসভ্য করি। তো যাক, এই যে কাম্পালা যাওয়া, জিঞ্জা যাওয়া, সেই জায়গাগুলিতে যাওয়ার আগে আমাকে তো উগান্ডা যেতে হয়েছে। গিয়েছিলাম এবং পরবর্তী সময় সারাদিন আমরা যখন কাম্পালা জিঞ্জা ঘুরে আবার সন্ধ্যায় এয়ারপোর্টে চলে আসি। এয়ারপোর্টে আসার পর আমরা জানতে পারি রাত 8টায় আমাদের দেশে ফেরার ফ্লাইট ছিল, সেটি ডিলে। তারপর শুনলাম রাত 10টায় আমরা ফিরব। এরপরে জানা গেল রাত 10টাতেও না, এটি হবে রাত 1টায়। শেষ পর্যন্ত 1:30টায় আমাদের নিয়ে দেশের উদ্দেশ্যে রয়্যাল থাইয়ের ফ্লাইটটি হচ্ছে রওনা হয়েছিল। এবং তারপর ভয়ঙ্কর দুটি ঘটনা ঘটেছে। আমার মনে হয় যে আমার সফর সঙ্গী ছিলেন 450 জন সেনা কর্মকর্তা ও সদস্য। লেফটেন্যান্ট কর্নেল কামরুল ছিলেন,
রিটায়ারমেন্টে গেছেন। অপারেশনসের দায়িত্বে ছিলেন উনি কঙ্গোতে, বাংলাদেশ মিশনে, ব্যানবেট ওয়ানে। গণমাধ্যম কর্মীদের সাথে আমার সাথে ছিলেন এনটিভির বর্তমান যে হেড অব নিউজ, সেই সময় তিনি সিনিয়র রিপোর্টার ছিলেন জহিরুল হক, এনটিভির ক্যামেরা পার্সন তানভীর। আমার সাথে ছিলেন এটিএন বাংলার সেই সময়কার স্টাফ রিপোর্টার আরিফ হোসেন নিশির, ক্যামেরা পার্সন কামাল হোসেন। আমার সাথে চ্যানেল আই থেকে গিয়েছিলাম আমি, আমার সাথে ছিলেন ক্যামেরা পার্সন হিসেবে ফুয়াদ হোসেন রুবেল, এখন নাগরিক টিভিতে আছেন। আমরা এই 3টি চ্যানেলের, বেসরকারি চ্যানেলের 6 জনের পাশাপাশি বিটিভি থেকে ছিলেন মাইনুদ্দিন চৌধুরী প্রডিউসার এবং মোহাম্মদ রফিক সিনিয়র ক্যামেরা পার্সন। এই ইলেকট্রনিক মিডিয়ার আমরা 8 জন। এর সাথে বাংলাদেশ সংবাদ সংস্থা থেকে ছিলেন বখতিয়ার রানা। তো আমরা 9 জন ছিলাম। এছাড়া আমাদের এখানকার আইএসপিআর এর ডিরেক্টর তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল নজরুল ইসলাম ছিলেন। এছাড়া মিলিটারি ইন্টেলিজেন্সের ছিলেন মেজর আক্তার, এখন তিনি ব্রিগেডিয়ার। তো এমআই এর মেজর আক্তার, ডিজিএফআই থেকে ছিলেন ডিজিএফআই সেই সময় ছিলেন যে মেজর এমদাদ, এমআই এর মেজর আনোয়ারের কথা তো বললামই। তো আমাদের এই 12 জনের মিডিয়া টিম ছিলাম আমরা, সেই 450 সেনা সদস্যদের সাথে। রাত 1:30টায় যখন আমরা রওনা হই এনটিপি এয়ারপোর্ট থেকে, মিনিট কয়েক পর আমরা তখন 15,000 কিলোমিটার গিয়েছি। তখন হচ্ছে ডান দিকের উইং এর যে সিগন্যাল লাইটটি আছে সেটি ফিউজ হয়ে যায়। এটা একটা আমাদের জন্য খুব ঝুঁকিপূর্ণ একটা বিষয় ছিল। আমরা যারা যাত্রী ছিলাম বা সেই এয়ারক্রাফটের জন্য ঝুঁকিপূর্ণ একটা ইস্যু ছিল। তবে এই ঝুঁকিটা আসলে খুব মানে বলাটা এভাবেই বলা যায়, এই ঝুঁকিটা আসলে তার আগের যেই ঝুঁকিটা আমরা পার হয়ে এসেছি সেই ঝুঁকির কাছে এটা কিছুই না। হয়েছিল কি আসলে, এই যে উইং এর যে সিগন্যাল লাইট, লাল লাইটটি ফিউজ হয়ে গেল, এটিকেও আমি বলছি এটি কোনো ঝুঁকি না, তার চেয়ে বড় ঝুঁকি আমরা পার হয়েছি। কখন পার হয়েছি? যখন আমরা এনটিপি এয়ারপোর্ট থেকে রওনা হই ঠিক ওই সময়। আপনারা শুনলে হয়তো শিউরে উঠবেন। আমাদের যে পাইলট ছিলেন, আমি বলবো অসাধারণ দক্ষ একজন পাইলট, সেদিন আমাদের 450-র বেশি মানুষের প্রাণ বাঁচিয়েছিলেন। শুধুমাত্র ওনার অভিজ্ঞতা, ওনার যোগ্যতা, ওনার তাৎক্ষণিকভাবে সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং সেটির প্রয়োগ ঘটানো, এর সবটাই ছিল মানে অসাধারণ। যেই কারণে 21 বছর পরেও আমি আজও বেঁচে আছি। আমার মতো আরো 450 জন বা তার চাইতে কিছু বেশি এয়ারক্রাফটের স্টাফ যারা ছিলেন তারা সহ আমাদের মিডিয়া কর্মী, কারণ 450 তো ছিল ব্যানবেট ওয়ানের সদস্য, তার বাইরে আমরা 12 জন মিডিয়া টিমের সদস্য এবং তার বাইরে এয়ারক্রাফটের স্টাফরা ছিলেন প্রায় 480 জনের কাছাকাছি। হয়েছিল কি? হয়েছিল পাইলট ট্যাক্সিং করে রানওয়ে এক মাথায় গিয়ে পৌঁছালেন এবং আমরা জানি যে রানওয়ের এক মাথায় গিয়ে এয়ারক্রাফটে দাঁড়ায়। রানওয়ের মাথায় দাঁড়ানোর পরে টার্বো ইঞ্জিন চালু হয়
গম গম করে শব্দ হতে থাকে আমাদের। এরপরের ইয়েটাই হচ্ছে যে হ্যাঁ, এবার টার্বো ইঞ্জিন চালু হয়েছে, এবার প্লেনটি ছুটবে রানওয়ে ধরে এবং একটা পর্যায়ে গিয়ে সে ফ্লাই করবে। এবং এই যে ফ্লাই করে তার ক্ষেত্রে যেটা হয় যে আগে তো সামনের দিকটায় উঠে, প্রথম চাকাটা আগে মাটি থেকে উপরে যায়। আমাদের এয়ারক্রাফটটি যখন হচ্ছে আহ, এটা টোটালি শোনা এবং অনুমান এবং বলছি 21 বছর আগের স্মৃতি থেকে, মোটামুটি প্রথম চাকাটি যখন মাটি থেকে মাটি ছেড়ে উঠবে তার প্রায় 100 গজ আগে সামনের বোয়িংয়ের সামনের চাকাটা পাংচার হয়ে যায়। একবার ভাবুন তো, টার্বো ইঞ্জিনে প্রচণ্ড গতিতে ছুটে যাচ্ছে প্লেন, ওটা বোয়িং, প্রায় 480 জন প্যাসেঞ্জার তাতে, সেটি ম্যাক্সিমাম 100 গজ গিয়ে আকাশে উঠবে। ওই অবস্থায় সামনের চাকা পাংচার হয়ে গেছে, কি ভয়ানক দুর্ঘটনা ঘটতে পারত। সে যাই হোক, পাইলট কোনো ঝুঁকি নিলেন না। তিনি জাস্ট চাকা পাংচার হয়েছে উনি টের পেয়েছেন এবং সাথে সাথে বাকি যে 100 গজ বাকি ছিল যে উনি যাবেন রানওয়ে ধরে, তারপরে হচ্ছে চাকাটা উঠবে, উনি অপেক্ষা করলেন না। যেখানে উনি বুঝতে পেরেছেন যে চাকা পাংচার হয়েছে, ঠিক ওই মুহূর্তেই তিনি মাটি ছাড়লেন, রানওয়ে থেকে উপরে উঠে গেলেন। এবং উপরে উঠে হচ্ছে উনি যখন আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছেন, তারই এক পর্যায়ে ডান দিকের উইংয়ের লাইটটি ফিউজ হয়ে গেল, সিগন্যাল লাইট। ওই অবস্থায় তিনি প্রথমে গেলেন কেনিয়ার মোম্বাসায়, দুঃখিত আমি প্রথমে গিয়েছিল নাইরোবিতে, কেনিয়ার রাজধানী নাইরোবিতে গিয়েছেন। আর আমরা যখন রওনা হই এনটিবি এয়ারপোর্ট থেকে ঢাকা এয়ারপোর্ট 7 ঘন্টার জার্নি, একটানা জার্নি 7 ঘন্টা। তো 8 ঘন্টার মতো ফুয়েল ছিল, যেটি পরে শুনেছি। আমরা তো বা আমরা বলবো না, আমি আমার কথাই বলি যে আমি তো আর অতটা টেকনিক্যাল বিষয় বলতে পারবো না। যেটা শুনেছি যে 7 ঘন্টার ফুয়েল, 7 ঘন্টার জার্নি, 8 ঘন্টার ফুয়েল ছিল। আর এই হিসাবগুলো আমি ঠিক জানিও না, সত্যিকার অর্থেই আসলে জানি না, খামোখা বাড়তি বাগড়ম্বর করে লাভ নেই। তো নাইরোবিতে যখন গেল, নাইরোবির কন্ট্রোল রুম স্পষ্টই বলে দিল যে এই রাতের বেলা, রাত তখন 2টা বাজেনি স্থানীয় সময়, 2টার কিছু আগে, বলল যে না, আমার এখানে নামার কোনো সুযোগ নেই, আমার সেই ফ্যাসিলিটি নেই, তোমার জন্য আমি আসলে কিছু করতে পারছি না, তুমি বেটার সময় নষ্ট না করে অন্য কোথাও দেখো। তখন হচ্ছে নাইরোবি থেকে কেনিয়ারি আরেকটি জায়গায় মোম্বাসায় গেলেন পাইলট। মোম্বাসায় গিয়েও মোম্বাসার আকাশে ঘুরছেন, কন্ট্রোল রুমের সাথে কথা বলছেন। কন্ট্রোল রুম বলে দিল একই কথা নাইরোবির মতোই, যে আমার এখানে কোনো সুযোগ নাই, তোমাকে আমি নামতে দিতে পারছি না। এই যখন অবস্থা, তখন পাইলট তার অনেকটা বলা যায় দিশেহারা অবস্থা, যে
এনটিভি থেকে এই পাংচার হওয়া চাকা নিয়ে রওনা হলাম। নাইরোবিতে নামতে দেওয়া হলো না, মোম্বাসাতেও যদি নামতে না দেয় তাহলে তো বিপদ হবে। এমন একটা অবস্থায়, এমন ভাবনার জায়গা থেকে পাইলট চূড়ান্ত সিদ্ধান্তটা নিয়ে নিলেন। উনি স্পষ্টই মোম্বাসা কন্ট্রোল রুমকে জানালেন, তুমি অনুমতি দাও আর না দাও আমার কিছু আর যায় আসে না, কারণ আমি এনটিভি থেকে নাইরোবিতে কিছুটা সময় গেল, সেখান থেকে আবার মোম্বাসায় আসলাম। আমি এখানে তোমার সিদ্ধান্তের অপেক্ষায় ঘুরছি। আমার 8 ঘন্টার ফুয়েল ছিল, এখন ফুয়েল আছে 4 ঘন্টা। আমাকে নামতে দিতেই হবে। তুমি যদি না দাও তাহলে আমি এই ইউএন ক্যারিয়ারটা নিয়ে নিজ দায়িত্বেই নেমে পড়ব। তখন মোম্বাসা কন্ট্রোল রুম বলল যে তুমি তাহলে আমাদের কিছুটা সময় দাও, আমরা তোমার নামার ব্যবস্থা কিভাবে করা যায় আমরা দেখছি। তো এরপর আরো কিছুক্ষণ পাইলট আকাশে থাকলেন এবং আমাদের বহনকারী বিমানটির সামনে এবং পিছনে দুটি প্লেন এলো এবং এটি মোম্বাসা কন্ট্রোল রুম থেকে ব্যবস্থা নিলেন যে ছোট ছোট দুটি প্লেন সামনে পিছনে জাস্ট আমাদের ফ্লাইটের আগে পরে। এগুলি পরে আরো আমরা জানতে পেরেছি, মানে এত কিছু যে ঘটে যাচ্ছে আমরা আসলে জানি না, কিছুই জানি না, আমাদেরকে জানানো হয়নি। তো যাই হোক, মোম্বাসায় আমাদের প্লেনটি ল্যান্ড করলো। ইনফ্যাক্ট আমরা আসলে ঘুমিয়েছিলাম। যখন প্লেনটির চাকা মাটি স্পর্শ করলো, মাটি স্পর্শ করার পর ঝাঁকিতে আমাদের ঘুম ভাঙলো। কেমন ঝাঁকি? ধরেন ঢাকা শহরে টানা 7 দিন প্রচন্ড বৃষ্টি হলো। এই অভিজ্ঞতা কম বেশি আমাদের আছে। এখন তো তাও গত 10-12 বছরে অবস্থার একটু পরিবর্তন হয়েছে, খুব বেশি পরিবর্তন হয়েছে আমি বলবো না, কারণ আমাদের যে ঠিকাদাররা সিটি কর্পোরেশনের কাজগুলি করে, এদের মতো অসৎ ব্যবসায়ী তো আর হয় না। সিটি কর্পোরেশনের লোক এবং এই অসৎ ঠিকাদার এরা মিলে রাস্তাগুলো কি বানায়, তো দেখেন যে রাস্তা কয়েক বছর যাওয়ার কথা সেটা কয়েক মাস যাওয়ার আগেই নষ্ট হয়ে যায়। তা টানা 7 দিন যদি প্রচণ্ড বৃষ্টি হয় ঢাকায়, তাহলে রাস্তার যে অবস্থা হয়, খানা খন্দে গর্তে ভরে যায়। এবং সেদিক দিয়ে যদি, সেই রাস্তা দিয়ে যদি একটি রিক্সা, খালি রিক্সা যদি যায়, কল্পনা করেন তো একবার, টানা 7 দিন বৃষ্টিতে রাস্তা ভেঙে চুরে খানা খন্দে ভরে গেছে, তার উপর দিয়ে একটি খালি রিক্সা যাচ্ছে, যেভাবে ঝাঁকায় আমাদের বহনকারী বোয়িং বিমানটি ওইভাবেই ঝাঁকাচ্ছিল মাটিতে নামার পরে, এবং ওই ঝাঁকিতে আমাদের ঘুম ভাঙে। কারণ আমরা আগের দিন সারাদিন ওই যে কাম্পালায় ঘোরাঘুরি করা, তারপরে হচ্ছে জিনজায় যাওয়া, নীল নদের ওখানে, এই সব কিছু মিলিয়ে আসলে মানে খুব ক্লান্ত ছিলাম। আবার এর আগের প্রায় 2টা সপ্তাহ আমাদেরকে সেনাবাহিনীর রুটিনের মধ্যেই চলতে হয়েছিল। ভোর 6টার মধ্যে উঠে যাওয়া, আবার অমুক সময়ের মধ্যে শুয়ে পড়তে হবে, ইত্যাদি ইত্যাদি। তারপর আমরা তো আর সেটা হয় না, আমাদের অভ্যাস অনুযায়ী আমরা রাত মোটামুটি ধরেন 2টা-3টা পর্যন্ত জাগতাম। 2টা-3টা পর্যন্ত জেগে আবার ভোর 6টায় ওঠা, 6টায় উঠে জাস্ট 15 মিনিট টাইম পেতাম ফ্রেশ হওয়ার জন্য, রেডি হওয়ার জন্য, সব কিছু মিলিয়ে নাস্তা করা। আমরা অনেক সময় পারতাম না, জাস্ট খাবার টিস্যুতে পেঁচিয়ে খাবারের সাথে নিয়ে পথে খেতাম। তা যাই হোক, তো আমাদের ওই যে ঝাঁকিতে ঝাঁকিতে ঘুম ভাঙলো, আমরা বুঝতে পারিনি। পরে বুঝলাম যে প্লেন ল্যান্ড করেছে। এরপর আমরা অনেকক্ষণ অপেক্ষায় ছিলাম। তখন হচ্ছে এক পর্যায়ে এয়ারক্রাফটের দরজা খুলে দেওয়া হলো বাতাসের জন্যে। দরজায়
একটি ফিতা টানিয়ে দেওয়া হলো যে এই ফিতা ক্রস করা যাবে না, এটাই ইমিগ্রেশন হিসাবে কাউন্ট হবে। এই ফিতা ক্রস করা মানেই আমি কেনিয়ায় প্রবেশ করলাম উইদাউট পারমিশন। যদিও আমরা দুইজন সেই ফিতা ক্রস করেছিলাম, তারপর অনেক ঘটনা আছে, এগুলো আজকের ইস্যু না, ওটা আবার ভিন্ন প্রসঙ্গ। আন্তর্জাতিক আইন লঙ্ঘন, সেখান থেকে রেহাই পাওয়া অন্যরকম একটা অভিজ্ঞতা। তাৎক্ষণিক বুদ্ধি বিবেচনা খরচ করে সেই বিপদ থেকে আমরা রক্ষা পেয়েছিলাম। তো যদি বলছিলাম যে দরজা তো খুলে দেওয়া হলো, আমরা ভিতরে আছি, ক্যাপ্টেন আমাদের এক পর্যায়ে জানালেন কি হয়েছে, যে এভাবে চাকা পাংচার হয়ে গিয়েছিল। আমরা তারপরেও ঝুঁকি নিয়ে আকাশে উঠেছি। আকাশে ওঠার পরে আমাদের সিগন্যাল লাইট ফিউজ হয়ে গেছে। তারপর আমরা নাইরোবি গিয়েছিলাম, ওখান থেকে আমরা মোম্বাসায় এসেছি, এই মুহূর্তে আমরা মোম্বাসায় আছি। এখন যেটা হচ্ছে, আমাদের এর মধ্যে আমরা ফুয়েল নিয়েছি, চাকাটা এখনো ঠিক করা যায়নি, কারণ চাকা ঠিক করার কাজটি চলছে। তবে চাকা ঠিক করার পরে ওই যে নতুন করে চাকায় যে হাওয়া দেওয়ার একটা ব্যাপার থাকে, এই কাজটিও তো সাধারণ কাজ না। তো এই কাজটি যিনি, যার তত্ত্বাবধানে হবে, তিনি মধ্যরাত পর্যন্ত এয়ারপোর্টে ডিউটি দিয়ে বাসায় গিয়েছেন, শুয়েছেন। স্বাভাবিক নিয়মে ওনার নিজের যদি ঘুম না ভাঙে, ওনাকে ডাকা যাবে না, ডেকে এনে চাকায় হাওয়া দেওয়ার কাজটি করা যাবে না। সো আমাদেরকে অপেক্ষা করতে হবে। এটি আধা ঘন্টাও লাগতে পারে, এটি 5 ঘন্টাও লাগতে পারে। তবে এয়ারপোর্টের একজন স্টাফ তার বাড়ি গেছে, তার বাড়ির দরজায় অপেক্ষা করছে, তার ঘুম ভাঙলে তাকে জানাবে যে একটা ইউএন ক্যারিয়ার এই অবস্থায় আছে। তা যাই হোক, আমাদের সৌভাগ্যই বলতে হবে, ভোর 5টার দিকে সেই ইঞ্জিনিয়ারের ঘুম ভেঙেছে কোনো কারণে। হয়তো তিনি বিছানা ছেড়ে সামনে এসে দেখলেন তার ঘরের দরজায় এয়ারপোর্টের একজন স্টাফ বসে আছেন। তখন তিনি জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, কি হয়েছে, এবং সেই স্টাফ জানালো যে ইউএন ক্যারিয়ার, এটা সোলজার আছে এবং মিডিয়া পার্সন আছে, তারা অপেক্ষা করছে, তাদের চাকা পাংচার হয়ে গেছে, এখানে ল্যান্ড করেছে। তখন উনি আসলেন, ঠিকঠাক করে দিলেন সব। তারপর আমরা রওনা হলাম, এবং রওনা হওয়ার পরে আস্তে আস্তে আমরা সমস্ত তথ্যগুলো পেলাম, এই চাকা পাংচার থেকে শুরু করে কি হয়েছে না হয়েছে। এবং ওই যে মোম্বাসায় আমাদের ক্যারিয়ারের সামনে পিছনে দুটো ছোট ছোট প্লেন এসেছিল, সেই দুটো প্লেনের কাজ কি ছিল? মোম্বাসা এয়ারপোর্ট কর্তৃপক্ষ নিশ্চিত ছিল আমাদের এয়ারক্রাফটটি ক্র্যাশ করবে এবং আগুন ধরবে, এবং আগুন ধরার পরে ক্ষয়ক্ষতি যেন কম হয়, আমরা পুরো কয়লা হয়ে যাওয়ার আগেই যেন আমাদের মরদেহগুলো অথবা আমাদের আহত দেহগুলো রেস্কিউ করা যায়। সেই কারণে সামনে এবং পিছনে কয়েকজন মানুষ দিয়ে আমাদের ক্যারিয়ারের আগে পরে দেয়া হয়েছে। এবং ওই যে বললাম যে এদের কাজ হচ্ছে, আমাদের প্লেনটা ক্র্যাশ করলেই হচ্ছে ওই দুটো প্লেন থেকে যত দ্রুত পারে ভলান্টিয়াররা নামবে বা ফায়ার ফাইটাররা নামবে, নেমে আমাদের ডেড বডিগুলো, ওরা ধরে নিয়েছে যে একটা বোয়িংয়ে যখন আগুন ধরবে সেই জায়গায় হচ্ছে আসলে কারো পক্ষে বাঁচার সুযোগ নাই, যে আমাদের ডেড বডি খুব বেশি মাত্রায় পুড়ে যাওয়ার আগেই আমাদেরকে যতটা পারে
রেস্কিউ করবে, লাশ শনাক্ত করতে সুবিধা হবে তাতে, এরকম একটা ব্যাপার ছিল। এগুলো আমরা পরে জেনেছি। তো এই যে পুড়ে মরে যাওয়া বা মরে পুড়ে যাওয়া, এটি ছিল 2004 সালের 12 আগস্টের কথা। আজ থেকে 21 বছর আগে। এই তো আজকে 23 তারিখ জুলাই, এদিকে হচ্ছে 8 দিন, আর ওদিকে 20 দিনের পরে নতুন বর্ষপূর্তি হবে, নতুন জীবন পাওয়া। আমি আজকে এই যে বললাম যে এই যে কথা বলছি, এটা শুরু করার ঠিক কিছুক্ষণ আগে আমার মাথায় সেদিনের স্মৃতিগুলো আসছিল। কিছুই হয়নি, টেরও পাইনি, কিন্তু যখন শুনেছি পুড়ে যেতাম, মরে যেতাম, বা মারা যাওয়ার পরে আমার মরদেহটা পুড়ে যেত, কয়লা হয়ে যেতে পারতো, কি আতঙ্কের মধ্যে পড়েছিলাম। শুধু আমি একলা না, পুরো বিমানের আমরা যে প্রায় 480 জনের মতো ছিলাম, প্লাস মাইনাস 480, প্রত্যেকে আমরা আতঙ্কিত হয়েছিলাম। কারণ আমরা তখন আকাশে, যখন আমরা এগুলি পুরো তথ্যগুলো পাই। কালকে আজকে এই যে মাইলস্টোনের বাচ্চাগুলো পুড়ে যাওয়ার ঘটনা, বারবার মনে হচ্ছে এই শিশুগুলো কি অবস্থা হয়েছে। এবং আজকে যখন আমার এই কঙ্গো থেকে ফেরার বা উগান্ডা থেকে ফেরা, যাই বলি, সময়কার ঘটনা মনে পড়লো যে আমরা দুর্ঘটনায় পড়েছি। চাকা পাংচার হওয়া, লাইট ফিউজ হওয়া, এগুলো দুর্ঘটনা। বিশেষ করে যখন আপনি এয়ারক্রাফটে থাকবেন, সেই সময়ের এই ঘটনাগুলো যখন ঘটে, এই দুর্ঘটনাই, সেই দুর্ঘটনা থেকে আমরা হয়তো বড় ধরনের কোনো ক্ষতির সম্মুখীন হই নাই, কিন্তু যখন আকাশে থাকা অবস্থায় জানলাম যে এইভাবে আমাদের পোড়া মরদেহ সংরক্ষণের জন্য, সংগ্রহের জন্য দুটি বিমান ছিল আমাদের সাথে, নিতে পারি নাই। আর যারা সত্যি সত্যি পুড়ে গেছে, ওদের কি অবস্থা, পোড়ার মুহূর্তে ওদের কি অবস্থা ছিল, নিতে পারছি না। ব্যক্তিগত অভিজ্ঞতা, নিজের জীবনের অভিজ্ঞতার পাশাপাশি আজকে যখন এই মাইলস্টোন স্কুলের শিশুদের কান্না, হাহাকার, কেউ কেউ কাঁদতেও পারেনি, কান্না করার সময়ই পায়নি। এবং আমার তো ধারণা যখন হচ্ছে বিমানটি বিধ্বস্ত হয়, তাতে যে শক ওয়েভ তৈরি হয়েছে, সেই শক ওয়েভেই তো হয়তো কিছু বাচ্চা মারা গেছে, হতে পারে না? কারণ ও যেই গতিতে এসে পড়েছে, তার যেই ঝাঁকি, শক ওয়েভে যদি কোনো শিশু মারা গিয়ে থাকে, তা তো অবাক হয় কিছু নেই। তারপরে তাপ, আগুন, ভয়ঙ্কর অবস্থা। আমি দুঃখিত, আমি মানে আরো কিছু কথা বলবো ভেবেছিলাম, বলা মুশকিল হচ্ছে আমার জন্য। কারণ ওই যে গতকালও বলেছিলাম যে আমার ছেলের বয়সী ম্যাক্সিমাম বাচ্চা যারা মারা গেছে, ছেলেকে স্কুলে দিতেও ভয় পাই। তবে একটা ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করে আমি আজকে কথা শেষ করব। আপনাদের নিশ্চয়ই মনে আছে রানা প্লাজার কথা।
আপনাদের নিশ্চয়ই মনে আছে যুক্তরাষ্ট্রে টুইন টাওয়ারে হামলার কথা। টুইন টাওয়ারে যখন হামলা হয়, টুইন টাওয়ারে আহত নিহত কারো কোনো ছবি কি আমরা আজ পর্যন্ত দেখেছি? দেখিনি। রানা প্লাজায় আমি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে বার্তা প্রধান ছিলাম। রানা প্লাজার ঘটনার সময় আমি আমার রিপোর্টারদেরকে স্পষ্টতই নির্দেশ দিয়েছিলাম, কোনো বিভৎস চেহারা দেখানো যাবে না, ব্লার করে দিতে হবে। যারা আহত হয়েছেন তাদের সাথে কথা বলা যাবে না, কারণ এদের কেউ কেউ মারা যাবেন, হয়তো কেউ হয়তো সুস্থ হয়ে উঠবেন। এই কথা বলার মধ্য দিয়ে দুইটি ঘটনা ঘটে। একজন আহতর সাথে যখন একজন সাংবাদিক কথা বলে, তখন প্রথমত হচ্ছে তার কথা বলায় কষ্ট হচ্ছে, তার জীবনী শক্তি নষ্ট হচ্ছে। একজন গণমাধ্যম কর্মী একজন মানুষের মৃত্যুর কারণ হতে পারে না, কোনোভাবেই পারে না। সো ওই গণমাধ্যম কর্মী একজন মৃত্যু পথযাত্রীকে আরো কষ্ট দিয়ে তার মৃত্যুকে ত্বরান্বিত করতে পারে না, এক নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে, আপনি যেই বিভৎসতা মানুষের সামনে হাজির করছেন এটি আপনি পারেন না। অনেক শিশু, অনেক বয়স্ক মানুষ, সিনিয়র সিটিজেন, অনেক হার্টের পেশেন্ট, ওনারাও তো এগুলো দেখেন, নিউজ দেখেন। একই সাথে আপনি ওই আহত মানুষটাকে আবার ট্রমার মধ্যে পাঠিয়ে দিচ্ছেন, তাকে মনে করিয়ে দিচ্ছেন তার দুঃসহ স্মৃতি। আপনি একজন আহত মানুষকে তার দুঃসহ স্মৃতির কথা মনে করিয়ে দিতে পারেন না। আর শিশুরা, এই মাইলস্টোনের বাচ্চারা, এদেরকে তো আপনি মনে করেই দিতে পারেন না। যারা আপনারা এই কাজটি করছেন, আপনারা ফৌজদারি অপরাধ করছেন। প্লিজ আহতদেরকে ক্যামেরায় এনে কথা বলিয়ে তাদের কষ্ট বাড়ানো, শারীরিক এবং মানসিক, এই কাজটি করবেন না। যারা দর্শক তাদের মধ্যে ট্রমাটাইজেশনের যে জায়গাটা তৈরি হয়েছে সেই জায়গাটা বাড়াবেন না, এদেরকে আর আপনারা মৃত্যুর দিকে ঠেলে দিবেন না। আমি আমার গণমাধ্যম কর্মী ভাইদেরকে, বন্ধুদেরকে অনুরোধটা করব। বেশি বলতে চাই, বার্তা সম্পাদক, প্রধান বার্তা সম্পাদক, বার্তা প্রধান, আপনারা হিট বাড়ানোর জন্য, দর্শক বাড়ানোর জন্য আপনাদের রিপোর্টারকে দিয়ে এমন কাজ করাবেন না। যদি কোনো রিপোর্টার নিয়ে আসে তাকে নিষেধ করুন এবং নিজেরা দাঁড়িয়ে থেকে সেটি বন্ধ করুন, প্রচার করবেন না। আমি রানা প্লাজার যে কথা বলছিলাম, সেই সময় আমি নিচে দিয়ে দিতাম যে বিভৎস দৃশ্য দেখানো থেকে বিরত থাকা হলো। রোগীর অবস্থা কি এখন ওরা ডাক্তারের কাছ থেকে জানতে হবে, তাও আবার অন ডিউটি। ডাক্তার রোগী দেখছেন, সেই সময় ডাক্তারের কাজ থামিয়ে দিয়ে তার সাথে কথা বলবেন, এটাও হতে পারে না। প্লিজ সাংবাদিকতার নাম ব্যবহার করে অনৈতিক কাজ করবেন না, অপরাধ করবেন না। সাংবাদিকতার এথিক্স মেনে আপনারা আমাদের সংবাদ পরিবেশন করুন। এবং যারা ইউটিউব, ফেসবুকে হিট বাড়ানোর জন্যে, ফলোয়ার বাড়ানোর জন্যে, সাবস্ক্রাইবার বাড়ানোর জন্যে, মনিটাইজেশন করার জন্যে, আয় বৃদ্ধির জন্য এই কাজগুলো করছেন, আমি বলবো এটা বন্ধ করেন, বন্ধ করেন, বন্ধ করেন। এইভাবে চলতে পারে না। এটা পেশাদার গণমাধ্যম কর্মীদের জন্যও আপনারা হুমকি তৈরি করছেন তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে। এই আহ্বানটা রেখে আমি আমার আজকের কথা শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে পথ চলবেন। সবাইকে আবারও বলছি, আসুন আমরা এই শিশুদের
পাশে থাকি, এদের চিকিৎসা কাজে সহায়তা করি, চিকিৎসা স্থলে অযথা ভিড় না করি, এদেরকে দেখতে যাওয়ার নাম করে শত শত মানুষ সাথে না যাই, ও মাথায় রেখে আমরা বরং অপেক্ষা করি, প্রত্যাশা করি দুর্ঘটনায় আহত সবাই সুস্থ হয়ে ওঠে, আর একটি প্রাণও যেন না যায়। সেই প্রত্যাশা জানিয়ে আমি আমার আজকের কথা শেষ করছি।